অনেক তো ভূতের গল্প শুনলেন, আজকের গল্পটা শুনে দেখুন। যদি ভালো না লাগে কমেন্টে জানিয়ে দেবেন। বিশ্বের বৃহত্তম রেন ফরেস্ট, দক্ষিণ আমেরিকার ৮টি দেশ নিয়ে যা বিস্তৃত, বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত, যার মধ্যে রয়েছে সহস্র অমীমাংসিত রহস্য, এলডোরাডোর রাজত্ব এবং অবিশ্বাস্য কিছু প্রাণীদের নিয়ে শুরু করা যাক আমাদের আজকের গল্প, লেখক শ্রীতানের কলমে, অ্যামাজন অরণ্যের ফাঁদে। প্রায় ৪ বছর হতে চলল আমেরিকায় আছি। ওয়াহো ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। কাজের সূত্রে এখন ব্রাজিলের মানাউস শহরে আছি প্রায় দিন ৭ হলো। পরিবার থেকে দূরে থাকতে থাকতে এই একা একা চারিদিকে ঘুরে রিসার্চ করা আমার বেশ ভালোই লাগে এখন। দক্ষিণ আমেরিকায় যদিও এই প্রথমবার, আর এই প্রথমবারেরই একটা কেল্লাফতে করার তীব্র ইচ্ছা মনের ভেতর আছে। তার কারণ, আর ঠিক একদিন পরই আমি আর আমার ফরেস্ট সায়েন্স রিসার্চের টিম সবাই একসাথে যাব অ্যামাজন রেন ফরেস্টে। অ্যামাজন নদীর ওপর দিয়ে আমাদের যাত্রা হবে। আমাদের টিমে মোট ৫ জন মেম্বার, ২ জন মহিলা আর আমাকে নিয়ে ৩ জন পুরুষ। আমাদের উদ্দেশ্য অ্যামাজনের জঙ্গলে ব্ল্যাক পুমার সন্ধান করা, আর সাথে বেশ কিছু প্রাণী, উদ্ভিদের পাশাপাশি সন্ধান করা সোনার। হ্যাঁ, এই সোনার খোঁজটা যদিও আমাদের প্রধান কাজ নয়, তবে এলডোরাডোর গল্প শুনে বড় হওয়া বাঙালির মনে সোনার সাম্রাজ্যের মতো বিশাল কিছু খোঁজার তাগিদ না থাকলেও কিছু অন্তত খোঁজার তাগিদ আছে। আমাদের হাতে ৭ দিন সময় আছে, এর মধ্যেই আমাদের যা করার করতে হবে। ও হ্যাঁ, এত কিছু বললাম তবুও নিজের নামটা বলা হয়নি। আমি হলাম আবির সেনগুপ্ত। এখানে আমাকে সবাই অ্যাবি বলে ডাকে। আমার ৪ সঙ্গী ডেভিড, ওয়াটসন, জুলি আর এলিজা। এখন বাজে সকাল ১০টা। ওরা এসেই যাবে আর কিছুক্ষণের মধ্যে। কাল খুব ভোরে আমরা বেরোবো অ্যামাজন নদীর উদ্দেশ্যে। ক্রুজে করে যাওয়ার প্ল্যানটা জুলির। আসলে আমরা ভেবেছিলাম পার থেকেই যদি হেলিকপ্টারে করে যাওয়া যায় জঙ্গলের মাঝে তাহলে সুবিধা হতো, কিন্তু জুলি আমাদের বলে যে অ্যামাজন নদী হয়ে যদি আমরা আমাদের যাত্রা শুরু করি তাহলে কাজটা অনেক সহজ হবে। আমার এইসব দিকে জ্ঞান খুব কমই। বলতে বলতেই আমার দরজার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি বাইরে ডেভিড আর ওয়াটসন দাঁড়িয়ে আছে ওদের ব্যাগপত্র নিয়ে। এত তাড়াতাড়ি চলে এলে? বেশি দেরি করা ঠিক হবে না অ্যাবি। আমাদের কাল ভোরে বেরোনোর কথা ছিল, বাট ক্যাপ্টেন আমাদের আজ রাতেই বেরোতে বলেছেন। তাই তার আগে এইসব যন্ত্রপাতিগুলো ভালো করে গুছিয়ে নিতে হবে। সে কি, আজ রাতেই? অ্যাবি, ওয়াশরুমটা কোন দিকে? হ্যাঁ, ওই যে ওই দিকে, সোজা গিয়ে লেফট। অ্যাবি, জুলিয়ার এলিসা চলে আসবে আর কিছুক্ষণ পরে। তুমিও গোছানো শুরু করো। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? ক্যাপ্টেন বললেন যে আমরা যদি রাতে এখান থেকে রওনা দিই তাহলে কাল সূর্য ওঠার আগে আমরা অ্যামাজন নদীর অনেকটা অংশ পেরিয়ে যেতে পারবো। আর তখন জঙ্গলে আমরা কাল ভোর থেকে পুরো দিনটা পাবো কাজ করার জন্য। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু রাতের অ্যামাজন নদী, এটা একটু রিস্কি ব্যাপার নয়? মানে আমার ঠিক। বলতে বলতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ওয়াটসন। আমাদের কাছে কোনো উপায় নেই অ্যাবি, ক্যাপ্টেন যা অর্ডার করেছে তাই করতেই হবে। আরে তোমরা কি বলছো বলো তো? তোমরা কি পাগল হয়ে গেছো? অ্যামাজন নদীতে রাতের বেলা যাওয়া কখনোই সেফ হবে না। দেখো অ্যাবি, আমরা জানি সেটা, কিন্তু ক্যাপ্টেনের অর্ডার। ডেভিড কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ওয়াটসনের দিকে একবার তাকায়। আমি আবার বললাম, তোমরা আমার থেকে কিছু লুকোচ্ছ। এই, ক্যাপ্টেনের উদ্দেশ্যটা কি বলো তো? ক্যাপ্টেন আমাদের টিমের সিনিয়র প্রফেসর ডক্টর
অ্যালান ফোর্ডেন। উনি আমাদের টিমের চিফ, আমাদের পিএইচডির গাইডও বটে। জ্ঞানের ভাণ্ডার ওনার প্রচুর, তবে মুশকিল হচ্ছে ওনার খারাপ উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন কাজ। শুনেছিলাম এর আগে নাকি তিনি বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন বিপদের মুখে ফেলেছিলেন, যেখানে তারা কেউ কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। অবশ্য ওনার এই বোল্ড ডিসিশনগুলোর জন্যই উনি এত বিখ্যাত। এত স্টুডেন্ট ওনার নিচে কাজ করে, এত সফল উনি। কিন্তু এই রিস্কটা একটু সন্দেহজনক। অবশ্য বলে রাখা ভালো, ডক্টর ফোর্ডেন তার ছাত্রছাত্রীদের সমস্ত কৃতিত্ব নিজের কাঁধে নেন না, বরং ছাত্রছাত্রীদের নিয়ে গর্ববোধ করেন। আর ঠিক এই কারণে ওনার কথা সবাই মন থেকে শোনে, কিছুটা বাধ্য হয়েই শোনে, কারণ পরবর্তীতে লাভবান তারাই হয়। তবে আমি যেন ওনার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। বিরক্ত হয়ে ডেভিডকে জিজ্ঞেস করতে যাব, এমন সময় ওয়াটসন বলে ওঠে, কিছু লুকাচ্ছি না অ্যাবি। আসলে ক্যাপ্টেন চাইছে রাতে অ্যামাজন নদীটা যদি এক্সপ্লোর করা যায়। আসলে জুলি আর এলিসা রাজি হয়নি, আর আমি আর ডেভিড রাজি। ব্যবস্থা সব ক্যাপ্টেনই করে দেবে, শুধু ভোট এখন টাই হয়ে আছে। তুমি হ্যাঁ বললে যাওয়া হবে আজ রাতে, আর নইলে কাল ভোরেই আমরা যাব। দেখো, আমার সমস্যা কিছু নেই, তবে এটা ভীষণ রিস্কের কাজ। আর আমাদের তো নদীতে কাজ নেই, আমাদের কাজ জঙ্গলে। আমি আগেও বলেছিলাম হেলিকপ্টারে গেলে আমাদের সুবিধা হবে। ক্রুজের কথা ক্যাপ্টেন নিজেই বলেছিল। এক কাজ করো, যতক্ষণ না জুলি আর এলিসা আসছে তুমি একটু ভেবে নাও, তারপর আমাদের জানাও। আমরা তাও সব যন্ত্রপাতি রেডি করে রাখছি। আমার উপর এখন নির্ভর করছে আমরা অ্যামাজন নদীতে গভীর রাতে যাব নাকি ভোরবেলা রওনা দেব দিনের আলোয়। বড়ই মুশকিলে পড়লাম আমি বরাবরই একটু রিস্ক টেকার, কিন্তু যেখানে অ্যামাজন জঙ্গলে যাওয়াটাই একটা রিস্ক, সেখানে রাতের বেলা নদীতে যাওয়া যে বোকামি, এটা খুব ভালো করেই চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। ওদিকে আবার খবরে বলছে যে আবহাওয়া নাকি আগামী 2-1 দিনের মধ্যেই খারাপ করবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সময় নদীতে রাতে যাবার কোনো ইচ্ছে আমি প্রকাশ করলাম না। আমি সাফ ওদের জানিয়ে দিলাম, এই সময় এই আবহাওয়া আর এত রিস্ক নিয়ে নদীতে রাতে না যাওয়াই ভালো। এটা ইংলিশ চ্যানেল নয়, এটা অ্যামাজন নদী, এখানে সাঁতার কাটা যায় না, তাই কোনো ঝুঁকি আমি নিতে পারবো না। দেখো অ্যাবি, আমরা তোমাকে জোর করছি না। ঠিক আছে, তোমার যদি সিদ্ধান্ত এটাই হয়, তাহলে 5 জনের মধ্যে তোমাদের 3টে ভোট বেশি হলো। তার মানে আমরা কাল ভোরেই যাব। ওয়াটসন কথা বলা শেষ করল, এমন সময় কলিং বেলটা আবার বেজে উঠল। আমরা বুঝলাম যে জুলি আর এলিজা হয়তো এসে গেছে। আমি গিয়ে দরজা খুলে দেখি সত্যিই তাই, ওরা দুজনে এসেছে। আমাকে দেখেই জুলি খুব হন্তদন্ত হয়ে বলল, হ্যাবি, তোমাকে আমার কিছু বলার আছে ক্যাপ্টেনের ব্যাপারে। ওয়াটসন আর ডেভিডের সামনে বলা যাবে না। জুলি কাম ডাউন, আগে ভেতরে এসো, শুনছি সব কথা। না না অ্যাবি, আমার কথা আগে তোমাকে শুনতে হবে। এলিসা, তুমি ওদের সাথে ভিতরে গিয়ে কথা বলো, আমি অ্যাবিকে নিয়ে আসছি। ঠিক আছে, তোরা যা কথা বলার বল, আমি আসছি। এলিজা ভেতরে গেল ওয়াটসন আর ডেভিডের সাথে কথা বলতে। আর তখনই জুলি আমাকে আস্তে আস্তে বলে, অনেক বড় ফাঁদ পাতা হচ্ছে অ্যাবি। ফাঁদ? বলো কি? কিন্তু কিসে? ক্যাপ্টেন চাইছে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে। কি কি সব বলছো তুমি? আমি ঠিকই বলছি অ্যাবি, ডেভিড আর ওয়াটসন হয়তো এর সাথে জড়িত আছে। যদিও ওয়াটসনের খবরটা কনফার্ম নয়, কিন্তু ডেভিডেরটা কনফার্ম। এসব করে লাভ কি? আমাদের মেরে ফেলতে চায় কেন? সেটা ঠিক জানি না, তবে আমাদের সরিয়ে কোনোভাবে ডেভিড আর ওয়াটসন এই পুরো প্রজেক্টের ক্রেডিট নিজেরা নিতে চায়। এ কি করে হয়? এর কারণ একটাই। কি কারণ? তুমি, আমি আর এলিসা আমরা কেউই নেটিভ আমেরিকান নই, সেই কারণে। এগুলো তো নেপোটিজম। হ্যাঁ, তবে আমাদের কাছে উপায় নেই। শোনো, তুমি সাফ জানিয়ে দাও যে আমরা কাল ভোরেই রওনা দেব, তারপর যা হবে দেখা যাবে। আমি জানিয়ে দিয়েছি। ঠিক আছে, আর শোনো, সাবধানে নজর রেখো ওদের উপর। আমি জুলির কথায় সম্মতি জানিয়ে দুজনেই ভেতরে এলাম। ডেভিড আর ওয়াটসনের এমন কথা শুনে বড্ড খারাপ লাগলো। নেটিভ আমেরিকান হওয়ার ফলে ওরা বেশ কিছু সুবিধা আগেও নিয়েছে, কিন্তু ভাবিনি এই প্রজেক্টে
ওরা এমন ফোন দিয়ে আঁটবে। যাই হোক, এরপর সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা ওই দিন ভোরে রওনা দেব। পরের দিন ভোর রাতে সকলে তৈরি হয়ে নিলাম এবং পৌঁছে গেলাম ক্রুশে চাপার উদ্দেশ্যে। পাঁচজন এবং সাথে আমাদের ক্রুজের ক্যাপ্টেন। অ্যামাজন নদীতে আজও এমন অনেক প্রজাতির প্রাণী আছে যাদের খোঁজ করা যায়নি। সত্যি বলতে জঙ্গলে অভিযান করা যতটা কঠিন, তার চেয়েও কঠিন হল এই ঘন গভীর নদীর অভিযান। কি কি নেই এই নদীতে আর কি কি আছে, দুটোর উত্তরও আজও অজানা। আমার একটা অভ্যেস আছে, আমি যখনই কোনো প্রজেক্টের জন্য এমন কোনো অ্যাডভেঞ্চারে যাই, আমার সাথে আমার ডায়েরিতে থাকে। ডায়েরিতে সব লিখে রাখতে আমার বেশ ভালো লাগে। অ্যামাজন নদীর কথা এর আগে যখন পড়েছিলাম, তখন একটা আশ্চর্যের ইতিহাস হলো, অ্যামাজন নদী এখন যেভাবে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে, আগে ওই নদী সম্পূর্ণ উল্টো দিকে বইত, অর্থাৎ আন্দিজ পাহাড়ের দিকে। শুনে অবাক লাগলেও তা সত্যি। কালের নিয়মে এই নদী আটলান্টিক মহাসাগরের দিকে বয়ে চলেছে কিভাবে, তার ইতিহাস বলতে গেলে এখন লম্বা পথ। আমরা ধীরে ধীরে অ্যামাজন জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছি। যেই জায়গায় আমরা যাচ্ছি সেটা ম্যানগ্রোভ অরণ্যে ছড়িয়ে আছে। বলা বাহুল্য, 2019 সালে যেভাবে ভয়ঙ্কর দাবানল হয়েছিল এই জঙ্গলে, তাতে প্রায় অনেকটাই জঙ্গল নষ্ট হয়ে গেছে। তার ফলে আমাদের গবেষণার অনেক অংশই অর্ধেক রয়ে যাবে। সমতল একটা জায়গা দেখে ক্রুশ থামানো হবে। আমি এক মনে নদীর চারপাশ দেখছিলাম। এমন সময় এলিজা আমার কাছে এসে বলে, জাগুয়ার দেখেছো তুমি আগে? জাগুয়ার? হ্যাঁ, দেখেছি। ওই দেখো, জায়ান্ট ওয়াটার। ওই প্রাণীটাকে জল জাগুয়ার বলে। কই দেখি। এলিজা ওর দূরবীনটা আমার দিকে এগিয়ে দেয়। আমি দেখলাম সত্যি ওখানে জায়ান্ট ওয়াটার আছে। আর এর মানে আমরা আমাদের গন্তব্যের দিকেই এগিয়ে চলেছি। অ্যাবি, কিছু মনে না করলে একটা কথা জানতে পারি? এভাবে বলছো কেন? বলো না, কি জানতে চাও। তুমি এখানে শুধু পুমা আর প্রজেক্টে থাকা আরও সব প্রাণীদের খোঁজ করতে আসোনি, তাই না? ইউ আর লুকিং ফর সামথিং এলস। আমি মনে মনে ভাবলাম, এলিজা কি বুঝতে পারছে আমি সোনার তরলের সন্ধান করতে এখানে এসেছি? কিন্তু জানবে কি করে? যাই হোক, নিজে বেশি না ভেবে ওকেই জিজ্ঞেস করলাম আমরা কি খুঁজতে এসেছি। ও বলল, ডক্টর ফোর্ডেন। কি মানে? বুঝলাম না। আমি ডক্টর ফোর্ডেনকে এখানে খুঁজবো কেন? না, আমি বলতে চাইছি ডক্টর ফোর্ডেনকে ভুল প্রমাণিত করা। ও আচ্ছা, কেন বলো তো? উনি বলেছেন আমরা কেউ এখান থেকে মানসিকভাবে সুস্থ হয়ে বেরোবো না। আমাদের হেলিকপ্টার যখন আসবে, হয়তো আমরা 5 জন উঠতে পারবো না। তুমি জানো উনি কেমন নেপোটিজম করেন? হ্যাঁ, সে তো জানি, কিন্তু ওনার কথা একেবারে ফেলে দেওয়া যায় না। সুস্থ মস্তিষ্কে ওখান থেকে বেরিয়ে আসা সত্যি খুব কঠিন। কিন্তু হ্যাঁ, কিন্তু এলিজা কিছু একটা বলতে যাবে, এমন সময় হঠাৎই আমাদের ক্রুশটা কিছু একটাতে ধাক্কা লেগে নড়ে উঠল। আমরা থতমত খেয়ে গেলাম। জুলি ভেতর থেকে বেরিয়ে এলো, চিৎকার করে বলল, কি হলো? থেমে গেলে কেন? আওয়াজ কিসের হলো? কিছুতে ধাক্কা লাগলো মনে হলো। ডেভিড ওদিক থেকে এসে বলল, আমাদের ক্রুজের সামনে 4টে বড় বড় কালো কাইম্যান আছে। বলো কি? ব্ল্যাক কাইম্যান? হ্যাঁ, তাও 4টে। কালো কাইম্যানগুলো অ্যামাজন নদীর অন্যতম একটা কুমির প্রজাতি। এই সরীসৃপ দৈর্ঘ্যে প্রায় 20 ফুট লম্বা হয় আর ওজন প্রায় আধা টন পর্যন্ত। তাদের সবুজ আর্দ্র বাস্তুতন্ত্রের শীর্ষ শিকারী হিসেবে ধরা হয়। কালো কাইম্যানরা স্তন্যপায়ী প্রাণী থেকে পাখি এবং তাদের সহযোগী সরীসৃপ পর্যন্ত যারা নড়াচড়া করে এমন সব কিছুই খেয়ে নেয়। 1970-এর দশকে কালো কাইম্যান গুরুতরভাবে বিপন্ন প্রজাতি ছিল মানুষের দ্বারা। এর মাংস এবং মূল্যবান চামড়ার জন্য এর শিকার হয়েছে এককালে অপরিসীম। কিন্তু এখন এর জনসংখ্যা আবার বেড়েছে। আমাদের সামনে 4টে বড় বড় কাইম্যান আছে।
আপনারা দয়া করে বেশি কাছে যাবেন না। ব্ল্যাক কাইম্যান কিন্তু খুব বিপজ্জনক একটি প্রাণী। ওর কাছাকাছি যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তাই দয়া করে আপনারা ওখানে যাবেন না। ক্যাপ্টেনের কথা অনুযায়ী আমরা ক্রুশে অপেক্ষা করছিলাম, কিন্তু জুলি আমাদের থেকে বেশ কিছুটা দূরে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে ঝুঁকে দেখার চেষ্টা করছিল ওই কায়ম্যানগুলোকে। বেশি কাছে যাবেন না ম্যাডাম, একবার যদি পড়ে যান তাহলে কিন্তু আর উঠতে পারবেন না। ডেভিড আর জুলি কাছাকাছি দাঁড়িয়েছিল। আমি ওদের কথা খুব কমই শুনতে পাচ্ছিলাম। যদি তুমি এখান থেকেই পড়ে যাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে নেব। আমি যদি পড়েও যাই আমি নিজেই উঠে আসতে পারবো, তোমাকে বাঁচাতে হবে না। কেন? আমার শক্তির উপর ভরসা নেই বুঝি? নেটিভ আমেরিকানদের আমি বিশ্বাস করি না। এইভাবে অপমান না করলেও হতো। জুলি কিছু একটা বলতে যাবেই এমন সময় রেলিংয়ে পা ফসকে হঠাৎ করে নিচের দিকে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে হাত দিয়ে ধরে ফেলে রেলিংটা, আর তার পা দুটো ঝুলতে থাকে জলের দিকে। আমরা সকলে ভয় পেয়ে ওর দিকে ছুটে যাই। দেখলাম ডেভিড ওর হাত ধরে ওকে ওপরে তোলার চেষ্টা করছে, কিন্তু এ কি, জুলির একটা হাত পিছলে যাচ্ছে আর তার পায়ের কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা প্রায় 16-17 ফুট লম্বা ব্ল্যাক কাইম্যান। আমরা সেই সময় কি করব ভেবে না পেয়ে ক্রুশেই রাখা একটা লম্বা শক্ত লাঠি নিয়ে ডেভিডের কাছে এগিয়ে যাই। ডেভিডকে বলি আমি লাঠিটা দিয়ে কুমিরটাকে সরাবো, আর সেই সময় ডেভিড জুলিকে তুলবে। কথাটা ডেভিডকে জানাতেই ও বলে, ঠিক আছে। বাঁচাও, বাঁচাও আমাকে, আমার হাত পিছলে যাচ্ছে। জুলি, আমি আছি, তুমি ভয় পেও না, আমি আছি। জুলি জুলি পাটা সরাও। এই বলে আমি লম্বা লাঠিটা নিয়ে জুলির পায়ের দিকে এগিয়ে আসতে থাকা একটা ব্ল্যাক কাইম্যানের দিকে ছুঁড়ে দিতেই সেই কাইম্যানটি তার বড় দুটো চোয়াল খুলে প্রায় জুলির পা ধরে নিজের মুখে টেনে নিতেই যাচ্ছিল। ঠিক তখনই জুলি পা দুটো সরিয়ে নেয়, আর আমি লাঠিটা দিয়ে তার মুখের ভেতর ঢুকিয়ে দিই। আর তারপর ধীরে ধীরে ডেভিড জুলিকে হাত ধরে ওপরে তুলে নেয়, আর সেই ব্ল্যাক কাইম্যানটাও জলের নিচে চলে যায় আস্তে আস্তে। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। দেখলে, আমি বলেছিলাম না ওইভাবে ঝুঁকে দেখো না। আমি ইচ্ছে করে করিনি। সে যাই হোক, দেখলে তো সেই তোমাকে নেটিভ আমেরিকান একজনই বাঁচালো, যাকে তুমি বিশ্বাস করো না। তুমি একা আমাকে বাঁচাওনি ডেভিড। অ্যাবি যদি বুদ্ধি করে লাঠিটা না নিয়ে আসতো। বুদ্ধি কিছু নয় জুলি, আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না কি করব, তাই হাতের কাছে যেটা পেলাম সেটা নিয়েই। হ্যাঁ, সে তো বটেই। যাক, ঠিক আছে, জুলি যখন মানতে চাইছে না যে আমি ওকে বাঁচিয়েছি, তখন আর আমি কি বলবো। তবে এখন বিপদ মোটামুটি কেটে গেছে, তাই আমার মনে হয় আমাদের এগোনো উচিত। কি বলেন ক্যাপ্টেন? ডেভিডের প্রশ্নের উত্তর দেওয়ার আগে যখন ক্যাপ্টেনের মুখ দেখলাম, তখন লক্ষ্য করলাম তার গুরু গম্ভীর চেহারা ও চোখের দৃষ্টি। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, না না, বিপদ এখনো কাটেনি। এখনো কাটেনি মানে? সামনের দিকে হাত বাড়িয়ে ক্যাপ্টেন ইশারা করে দেখিয়ে বললেন, ওদিকটায় দেখুন, ব্ল্যাক কাইম্যানের ঝাঁক কিন্তু বয়ে আসছে। আমরা সামনের দিকে ঘুরে দেখি, এ কি, এ তো প্রায় 10-12টা কাইম্যান একসাথে। তুমি মাত্র একজনকে আঘাত করেছো, তাই এবার ওরা গোটা দল বেঁধে আসছে। তাহলে এখন উপায়? উপায় একটা, গুলি। ব্যাস, তাহলেই সব পালাবে। খবরদার না, এখানে কেউ গুলি চালাবেন না, এখানে গুলি চালানো নিষিদ্ধ। ওয়াটসন বন্দুক হাতে নিয়ে বের হয়ে সামনের দিকে এগিয়ে যেতেই ডেভিড ওকে ধরে ফেলল। ওয়াটসন, ওয়াটসন, দাঁড়াও, থামো, পাগল হলে নাকি? তাহলে কি করব আমরা? এখানে বসে অপেক্ষা করব? বোকামি করো না ওয়াটসন। আমি কোনো বোকামি করছি না। না না, তুমি কেন বোকামি করবে? বোকা তো আমরা, তাই না? মানে? মানে মানে তুমি আর ওয়াটসন কি করতে চাইছো সেটা কি আমরা বুঝি না ভেবেছো? হোয়াট? কত টাকা খেয়েছো এজেন্সির থেকে? আমি শুনে থমকে গেলাম। টাকা খেয়েছে? কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা তোমরা খুব ভালো করে জানো।
না, জানি না, তুমি আমার দিকে এমন আঙুল তুলতে পারো না। আমি জানি তোমাদের সঙ্গে কার কি কন্ট্যাক্ট হয়েছে। ও আচ্ছা, তাহলে কি ব্ল্যাক কাইম্যানগুলো আমি এখানে এনেছি? আমি তো এই কথা একবারও বলিনি। তুমি নিজেকে ওভার স্মার্ট মনে করো না। ওয়াটসন তর্কের মাঝেই গুলি চালিয়ে দেয় এবং চারিদিক স্তব্ধ হয়ে যায়। সাথে সাথে জঙ্গলের আশেপাশের পশু পাখির আওয়াজ যেন নড়ে চড়ে বসে গুলির আওয়াজে। শিট! এটা এটা কি করলে ওয়াটসন? ওদিকে দেখো। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম কাইম্যানগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। আমাদের এগিয়ে যাওয়ার পথ ফাঁকা হয়ে যাচ্ছে। ক্যাপ্টেন আর কোনো কথা না বলে ক্রুজে স্টার্ট দিল। আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের পৌঁছতে আর খুব বেশি সময় বাকি নেই, তাই এর মধ্যে আমি একটু আগে ঘটে যাওয়া ঘটনা সংক্ষেপে লিখে ফেললাম আমার ডায়েরিতে। এরপর মনের মধ্যে এলিসার কথাগুলো নিয়ে চলতে থাকা সংকোচ বের করার জন্য আমি এলিসার কাছে গেলাম, তার বলা কথাগুলোর অর্থ বোঝার জন্য। এলিসা একজন নেটিভ জার্মান। ওর কথাবার্তা এমনিতে ভালো, তবে স্বভাবে একটু চুপচাপ হওয়ায় ওর কাছ থেকে কথা বের করা একটু চাপের। অল্পতেই রেগেও যায়, কিন্তু সমস্যার বিষয় সেটা নয়। আসল সমস্যা হলো এলিজা আর ওয়াটসন একসময় একে অপরকে ভালোবাসত, আর ওদিকে ডেভিডও বেজায় চেষ্টা চালিয়ে যাচ্ছে জুলিকে নিজের প্রেমিকা বানানোর জন্য। তবে জুলি তাকে খুব একটা পাত্তা দেয় না। এলিজা আর ওয়াটসন গত বছর আলাদা হয়ে যায়, কারণ ওয়াটসনের আগে কোনো এক এজেন্সির থেকে তথ্য চুরি করে নিজের নামে চালানোর জন্য একটা অভিযোগ গ্রেফতার হয়েছিল। কোনো সঠিক প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ওয়াটসন অনেক চেষ্টা করেছিল এলিজাকে ফিরিয়ে আনার, কিন্তু কলঙ্ক যেখানে একবার লেগে গেছে সেখানে এলিজা আর ফিরবে না। যাই হোক, আমি আপাতত যাই একবার এলিজার কাছে। ক্রুজের উপরতলায় উঠে দেখলাম এলিজা চুপ করে একদিকে দাঁড়িয়ে রয়েছে। এলিজা, কি দেখছো? গোল্ডেন লায়ন তামারিন খোঁজার চেষ্টা। তামারিন? সে এদিকে পাবে নাকি? কোথায় পাবো বলো তো? মেবি জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরে? সত্যি তুমি পারো বটে। আসলে আর কোনো উত্তর মাথায় আসেনি। আর এমনিতেও গোল্ডেন লায়ন তামারিন এখন বেশ বিপন্ন। হ্যাঁ জানি। ইনফ্যাক্ট আমি যতদূর জানি প্রায় 600 বছর আগে ইউরোপিয়ানরা যখন সাউথ আমেরিকায় এসেছিল তখন থেকে ওদের প্রজাতি বিপন্ন হতে শুরু করে। আমার কিন্তু এই মাংকিগুলো বেশ সুন্দর লাগে। লালচে বাদামি গায়ের রং, কালো চোখ, ছোট ছোট হাত পা। তুমি যেভাবে ওদের বর্ণনা দিলে তাতে ওর শিকার কেন হতো বোঝাই যাচ্ছে। এই কেন? কেন আবার? তুমিও তো ইউরোপিয়ান ম্যাডাম। উফ, সত্যি? হ্যাঁ, আর তোমাদের পূর্বপুরুষদের কাছে আমরা ইন্ডিয়ানরা ছিলাম মাংকি, কালো মাংকি। ও কাম অন, ইউ আর নট আ মাংকি। আমি তো আমার কথা বলিনি। একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি তুমি কেন এখন আমার সাথে কথা বলতে এসেছো, বাট আমি তোমাকে এখন বলতে পারবো না অ্যাবি। এলিজা, তুমি জানো আমাকে বললে তোমার কোনো ক্ষতি হবে না। জানি, আসলে আমি এখনো নিজেই শিওর নই। কি বিষয়? আমাকে খুলে বলো প্লিজ। আচ্ছা বেশ, এদিকে এসো। আমরা দুজনে ক্রুজের পিছন দিকে গেলাম। আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি আমরা এসেই গেছি। দেখো অ্যাবি, এই পুরোটাই কিন্তু আমার সন্দেহ আর কানে শোনা কিছু কথা। আমি নিজে থেকে খোঁজ লাগাইনি। তুমি বলোই না। আমার মনে হয় ওয়াটসন আবার কোনো এজেন্সির থেকে টাকা নিয়েছে। কিসের জন্য? শিকার করার জন্য, আর আরও হয়তো কিছু। শিকার? সেটা অবশ্য আমারও মনে হয়েছে, কিন্তু আর কি? তুমি কি জানো এই আমাজন জঙ্গলের ভেতর আমাজন নদীতেই কোথাও একটা সোনার তরল পাওয়া যায়? এই কথা শোনার পরেই আমি চমকে যাই। সোনার তরল? এর সন্ধানেই তো আমি এসেছি এখানে।
ওয়াটসন কি তবে এই বিষয়ে সোনার তরল? কই, আমি তো এসব ব্যাপারে কিছু জানি না। এমনিতেই গোল্ড মাইনিং করা হয়, তবে ওই নাসা থেকে যে স্যাটেলাইট ভিউটা এসেছিল আমাজন নদীকে নিয়ে, সেটার জন্যই হয়তো ওয়াটসন কিছু করছে। কি রকম? আমার মনে হয় রাতে আমাজন নদীতে আসার প্ল্যানটা ক্যাপ্টেন নয়, বরং ওয়াটসনই হয়তো দিয়েছে। নদীতে যদি সত্যিই সোনার তরল থাকে, তাহলে নিশ্চয়ই সেটা গভীর রাতে চকচক করে উঠবে চাঁদের বা ক্রুশের আলোতে। তাই হয়তো ওরা চেয়েছিল রাতে আসতে। তুমি বলতে চাইছো ডেভিডও? ডেভিডের শুধু গায়ের জোর আছে, মাথার জোর নেই। ওয়াটসন নিশ্চয়ই কিছু প্ল্যান করছে, আমি শিওর। আমি কিছু বললাম না, আর মনে মনে ভাবলাম যেই সোনার তরলের সন্ধানে আমি এসেছি, সেই একই জিনিসের জন্য যদি ওয়াটসন সত্যি এসে থাকে, তাহলে আমাদের খুব সাবধানে থাকতে হবে। কারণ ওয়াটসনের পথের কাঁটা যদি আমি হই, তাহলে মুশকিল। আর ও যদি জানে আমি ওই একই জিনিসের খোঁজে এসেছি, তাহলে ও আমাকে দুটো অফার দেবে। এক, ওর সাথে ইল্লিগাল কাজে হাত মেলানো, আর নয়তো মুখ বন্ধ রেখে আমাকে সোনা নিতে না দেওয়া। কিন্তু এই সব কিছুর মাঝেও আমাকে খেয়াল রাখতে হবে কোনোভাবে এলিজা বা জুলি যেন আমার এই আকাঙ্ক্ষাটা জানতে না পারে। এরপর দুপুর গড়িয়ে যেতে আমরা আমাদের গন্তব্যের একেবারে সামনে। জঙ্গলের একপাশে আমাদের নামিয়ে ক্রুজ নিয়ে ফিরে যাবে ক্যাপ্টেন। নামার সময় লক্ষ্য করলাম নিচে স্বচ্ছ জলে পিরানা মাছ দেখা যাচ্ছে। সবুজ রঙের তার দেহ। যদিও এই মাছ খুব একটা মানুষকে আক্রমণ করে না, কিন্তু এর দাঁত খুবই তীক্ষ্ণ আর জোরালো হয়। এক কামড়ে ফালি ফালি করে কেটে ফেলতে পারবে 70 পাউন্ডের যা কিছু। কাজেই ওইটা আমি আর হাতে ধরার চেষ্টা করলাম না। আমরা ধীরে ধীরে একে একে নিজেদের জিনিসপত্র নিয়ে নেমে গেলাম জঙ্গলের তীরে। ক্রুজের ক্যাপ্টেন যাওয়ার আগে আমাদের বলে গেল, সূর্য ডোবার আগে তোমরা কিন্তু টেন্টগুলোকে পুঁতে নিও, আর যত গভীরে যাবে সূর্যের আলো কিন্তু ওখানে পৌঁছাতে পারবে না। তোমরা সবই জানো, আমি সেটা বুঝি, তবুও আমি বলে রাখছি, এটা আমার কর্তব্য। দুপুরের মধ্যে টেন্টটা খাটিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা কিন্তু করে নিও। থ্যাংক ইউ ক্যাপ্টেন। ক্রুজ নিয়ে উনি চলে গেলেন। আমরাও এগিয়ে চললাম এবার নদী ছেড়ে জঙ্গলের দিকে। সামনে ধীরে ধীরে যেন জঙ্গল গভীর অথবা আরও গভীর হয়ে যাচ্ছে। ঘন গাছে ভরা এই অরণ্যে যেন আমরা কোনো এক গোলক ধাঁধার ভেতরে প্রবেশ করেছি। এখন প্রায় 12টা বাজে। খুব বেশি পথ আমরা হাঁটব না। আমাদের উদ্দেশ্য আর প্ল্যান অনুযায়ী জঙ্গলে প্রবেশ করার পরে ডেভিড আমাদের নেতৃত্ব দেবে। এর কারণ শারীরিকভাবে সে বেশ শক্তিশালী এবং সামনে থেকে লিড করার একটা ক্ষমতা তার আছে। আমরা রোজউড, মির্টেল, বাবলা ইত্যাদি কিছু চেনা পরিচিত গাছেদের পেরিয়ে এগিয়ে চলেছি। কিছুটা পথ যাওয়ার পরেই একটা বাদাম গাছের সারি দেখে সেখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই আমরা। ঘড়িতে তখন 1:15 বাজে। ওকে বন্ধুগণ, তাহলে আমরা এখন আজকের মতো আমাদের টেন্ট এখানেই পুঁতব, কারণ যতক্ষণ সূর্যের আলো এখানে আসছে ততক্ষণ আমাদের হাতে সময় আছে। তবে হ্যাঁ, কয়েকটা কথা আমি তোমাদের বলি। আমি এখন থেকে তোমাদের নেতৃত্ব দেব, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমাদের লিডার। আমি শুধু তোমাদের প্রোটেকশন দেব। তোমাদের কোনো বিপদ হলে আমি সবার আগে ঝাঁপিয়ে পড়ব। এই আমাজন জঙ্গল, এই জঙ্গল শুধু একটা জঙ্গল নয়, বরং একটা গোলক ধাঁধা। আর গোলক ধাঁধার মধ্যে হতেই পারে আমরা হারিয়ে গেলাম। তোমরা হয়তো জানো, এই জঙ্গলে যদি কেউ 1 সপ্তাহের বেশি থাকে তাহলে সে পাগল হয়ে যায়। আর আমাদের হাতে 1 সপ্তাহ সময় দেওয়া হলেও কিন্তু 7 দিন নেই। আজকের দিনটা প্রায় কেটে গেল, আর এরপর আমাদের হাতে আছে 6 দিন। আর শেষ দিনে দিনের আলো থাকাকালীন আমাদের ক্যাপ্টেনের বলে দেওয়া জায়গায় পৌঁছতে হবে হেলিকপ্টারে ওঠার জন্য। তাই আমাদের কাছে সেদিক থেকে দেখলে ওই 5 দিন রয়েছে। এই 5 দিনে আমাদের জীবনে হতে পারে 50 রকমের প্রতিকূলতা আসবে। আমরা 5 জন হয়তো 5টা ভিন্ন মতামত রাখব, 5 জনের 5টা সমস্যা হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই 5টি ভরা 5 জন একসাথে থাকব। আমরা একসাথে এসেছি, একটা টিম হয়ে এসেছি।
আর এই টিমে আমরা 5 জনই ফিরে যাব, জীবিত হোক বা মৃত। আমরা 5 জন একসাথে ফিরব। সো আর ইউ রেডি টিম? ডেভিডের কথা শুনে একটা জোশ পেলাম। অন্তর থেকে বললাম ইয়েস। বাকিরা সবাই একসাথে। আমরা সবাই হাতে হাত লাগিয়ে টেন্ট টাঙানোর কাজ শুরু করলাম। খুব বেশি খাটুনি নেই এই আধুনিক টেন্টগুলোয়। 2টো টেন্ট টাঙানো হবে। একটা টেন্টে আমি, ডেভিড আর ওয়াটসন, আর অন্য টেন্টে জুলি আর এলিজা। টেন্ট টাঙানোর সময় আমি লক্ষ্য করলাম কাছেই একটা গাছে চুপ করে বসে রয়েছে একটা স্লথ। স্লথ হচ্ছে আমাজন রেন ফরেস্ট তথা এই বিশ্বের সবচেয়ে অলস প্রজাতির প্রাণী। এই স্লথের কাজ হলো সারাদিন গাছে শুয়ে থাকা, ঝুলে ঝুলে দোল খেতে থাকা আর ঘুমোনো। খাবার বলতে সে গাছের পাতা, কচি ডাল খেয়েই থাকে। আমাদের তাঁবু টাঙানোর কাজ শেষ হতে ডেভিড আর আমি দুজনে মিলে কাঠ জড়ো করে আগুন জ্বালানোর তোড়জোড় শুরু করলাম। অ্যাবি, তুমি ঠিক আছো? আমি অবাক হলাম। আশ্চর্য, ডেভিড হঠাৎ আমাকে এমন প্রশ্ন করছে কেন? হ্যাঁ, কেন বলো তো হঠাৎ? না না, আসলে জুলি আজকাল তোমার এত প্রশংসা করছে, তাই আর কি। জুলি আমার প্রশংসা? কই, আমি তো লক্ষ্য করিনি। হ্যাঁ, যার প্রশংসা করা হয় সে দেখতে পায় না খুব একটা। আমি কিন্তু তোমার কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না। তখন আমি তো জুলিকে বাঁচিয়েই নিতাম। তুমি হঠাৎ লাঠি নিয়ে কেন গেলে? ওর সামনে হিরো হওয়ার জন্য? হোয়াট রাবিশ! আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আর শোনো, আমি লাঠি নিয়ে গেলাম কারণ আমার মনে হলো তুমি একা বাঁচাতে পারবে না। আমি শুধু তোমার সাহায্য করছিলাম। তাই? সাহায্য? আমার তোমাকে সাহায্য করে জুলিকে বাঁচানো ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। আর দ্বিতীয়বার আমাকে এইভাবে প্রশ্ন করার আগে মনে রেখো কথাটা। আরে ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হয়েও না। আমি তো এমনি মজা করলাম, চিল চিল। ডেভিডের কথাবার্তা আমার মোটেও ভালো লাগেনি, তবে আমি বেশি তর্ক করলাম না। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়। আমি আমার ক্যামেরা বের করে স্লথ, গোল্ডেন লায়ন, তামারিন সহ অনেক পশু পাখি আর গাছপালার ছবি তুলেছি। ডায়েরিতে লিখেছি তাদের কথা। আগুন জ্বালানোর কাজ আমার ছিল, তা আমি করে দিয়েছি। এবার খাবার বানানোর কাজ এলিজা, জুলি আর ওয়াটসনের। সূর্য ডোবার এখনো বেশ কিছু সময় বাকি আছে, কিন্তু জঙ্গলে ইতিমধ্যেই বেশ অন্ধকার নেমে এসেছে। আলো আর তেমন পৌঁছচ্ছে না এই ঘন অরণ্যের ছায়া ভেদ করে। আগুনের আঁচে পোড়ানো হচ্ছে আমাদের স্টোর করে নিয়ে আসা কাঁচা মুরগির মাংস। আশেপাশের দৃশ্য ধীরে ধীরে অন্ধকার থেকে আরো গভীর অন্ধকারে পরিণত হয়ে গেছে। এবং এই সময়ই আমার মাথায় এলো এলিজার বলা সেই কথাটা। নদীতে যদি সত্যিই সোনার তরল থাকে, তাহলে নিশ্চয়ই সেটা গভীর রাতে চকচক করে উঠবে চাঁদের বা ক্রুজের আলোতে। সত্যিই তো, যদি সোনা থেকে থাকে আর যদি তরল আকারে থাকে, তাহলে তো রাতের চাঁদের আলোতে চকচক করবেই। কিন্তু আজ তো পূর্ণিমার রাত নয়, তাহলে আজ কি কোনোভাবে চকচক করবে আদৌ? অবশ্য টর্চ নিয়ে গেলে তার আলোতে চাইলেই দেখা যেতে পারে। আজকে একবার যাবো নাকি নদীর ধারে? এখান থেকে তো বেশি দূরও নয়, আমরা তীরের কাছাকাছি আছি। তাহলে আজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর একবার টর্চটা নিয়ে যাব, যদি কিছু পেয়ে যাই। মনে মনে ভেবে তো নিলাম আজ রাতে একবার নদীর ধারে যাব, কিন্তু একটু ভয়ও লাগছে বই কি। যত চারিদিকে অন্ধকারটা দেখছি, তত যেন মনে হচ্ছে এই জঙ্গলের অন্ধকার আমাদের গিলে খেতে আসছে। একা একা টর্চ হাতে যাওয়ার মতো স্পর্ধা দেখাতে পারবো তো? আর বাই চান্স যদি কেউ আমাকে দেখে ফেলে, তাহলে উত্তরের জন্য আমাকে আলাদা বানানো রেডি করে রাখতে হবে। অ্যাবি, অ্যাবি, চলে এসো, খাবার হয়ে গেছে। হ্যাঁ, যাচ্ছি। খেতে বসে সবাই মোটামুটি নিজেদের মতো প্রজেক্টের বিষয়ে কথা বলছিল। এমন সময় হঠাৎ এলিজা বলে, আচ্ছা, তোমাদেরও কি মনে হয় অ্যামাজন জঙ্গলে সোনার তরল পাওয়া যায়?
আমি অবাক হয়ে এলিজার দিকে দেখলাম, আর সাথে লক্ষ্য করলাম ওয়াটসনও এলিজাকে একটা অদ্ভুত দৃষ্টিতে দেখল। বলো না, জানো তোমরা কেউ? কেন, এতে না জানার কি আছে? গোল্ড মাইনিংয়ের সময় তো ওই 2019 সালে ওই ভয়ানক অ্যাক্সিডেন্টটা ঘটে, অত বড় দাবানল সৃষ্টি হয়। হ্যাঁ, তা হয়, কিন্তু আমি কথা বলছি লিকুইড, মানে তরল সোনা নিয়ে। গোল্ড মাইনিংয়ের সময় যা হয়েছে সেটা তো মাটিতে হয়েছে, মানে সলিড আকারে পাওয়া যায় সেই সোনা, মাটি খুঁড়েই এক প্রকার। কিন্তু তরল সোনা আলাদা। তোমার হঠাৎ তরল সোনা নিয়ে এত ইন্টারেস্ট জেগে উঠলো কেন? আমার বুকের ভেতরটা কেমন যেন উথাল পাতাল হচ্ছে এলিজার কথা শুনে, কিন্তু তাও ওর কৌতূহলের ব্যাপারটা জিজ্ঞেস করাতে ও ওয়াটসনের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, আসলে কিছু সম্ভাব্য রিসার্চ পেপার পড়েছিলাম, ওইসব ভেবেই আর কি কৌতূহল হলো। যাই বলো, আমার কিন্তু মনে হয় তরল সোনা বলে আদতেও কিছু নেই। থাকলে আমরা দেখতে পেতাম না, জানতে পারতাম না। একেবারেই তাই, আমিও একমত। তরল সোনাফোনা এসব কিচ্ছু নেই। জুলির কথায় ডেভিডের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলানোর ব্যাপারটা জুলি লক্ষ্য করল, আমিও লক্ষ্য করলাম। আমার মনে হয় তরল সোনা পাওয়া গেলেও সেটা অ্যামাজন নদীতে পাওয়া যাবে না, হয়তো অন্য কোথাও পাওয়া যেতে পারে। এত সহজে পাওয়া গেলে তো যে কেউ নিয়ে নিতে পারত, তাই না? আমারও একই কথিত মনে হয়। ঠিক আছে, তোমাদের কথাই মানলাম। আচ্ছা ঠিক আছে, এবার সবাই খেয়ে নি, আসো, রাত বাড়ছে, আর বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। হ্যাঁ, রাতে এখানে জাগুয়ারের ভয় আছে। জাগুয়ার? জাগুয়ার আপনারা আসবে না এদিকে? বাবা, এমনভাবে বলছো যেন তুমি এর আগে অনেকবার এখানে এসেছো। কেমন যেন একটা ঘাবড়ে গিয়ে বলল, না এমা, তা কেন? আমি আসলে বললাম কারণ ক্রুজে যখন ক্যাপ্টেন বলেছিল যে এই দিকটায় জাগুয়ার রাতে খুব একটা বেরোবে না, দিনের বেলার দিকেই দেখা যাবে, তবে রাতে এখানে অন্য কোনো জীবজন্তু আসতেই পারে। হ্যাঁ আসতেই পারে, তাই আমাদের এখন তাড়াতাড়ি টেন্টে যেতে হবে, আর রাতে বেরোনোর কথা যেন কেউ মাথাতেও এনো না। কেন, রাতে বেরোতে অসুবিধা কি? আরে পাগল নাকি ওয়াটসন, আমরা এখানে পুমার খোঁজে এসেছি, ভুলে যেও না। কোনো প্রবলেমের শিকার হতে নয়। চলো সবাই একে একে এবার টেন্টে যাও খেয়ে। ডেভিডের বলা শেষ হতেই আমরা খেয়ে নিলাম সবাই। টেন্টে যাওয়ার সময় ভাবলাম যে রাতে বেরোবো একা একা, কিন্তু সত্যিই কোনো সমস্যায় পড়ব না তো। তারপর ভাবলাম যে না, একবার যখন ভেবে নিয়েছি যে যাব, তখন যাবই, যা হয় হবে। রাত তখন প্রায় 12টা বেজেছে। আমি একবার পাশ ফিরে দেখলাম দুজনেই ঘুমোচ্ছে মুখে চাপা দিয়ে। বুঝলাম এই সুযোগ, এখনই বরং বেরিয়ে পড়ি টর্চ আর আমার ছোট্ট ব্যাগটা নিয়ে। বেশি দেরি না করে আমি বেরিয়ে পড়লাম গুটি গুটি পায়ে। টেন্ট থেকে বেরোনোর সময় বাইরে শুকনো পাতার ওপর পায়ের খচখচ একটা শব্দ হয়। সেই শব্দগুলো শুনে আমার নিজেরই একটু ভয় লাগলো। আশেপাশে কোথাও কোনো জন্তু জানোয়ার থাকলে আমি বাঁচার জন্য কোমরে একটা ছোঁড়া আর অবশ্যই আমার পিস্তলটা নিয়ে রেখেছি। চারপাশে একবার দেখে নিয়ে এগিয়ে গেলাম নদীর দিকের রাস্তায়। টর্চের আলোতে খুবই অল্প দেখা যাচ্ছে, আমি তাও অনেকটা কষ্ট করেই এগিয়ে গেলাম। আস্তে আস্তে প্রায় মিনিট 10 হাঁটার পর জলের স্রোত শুনতে পেলাম। অল্প চাঁদের আলো এসে পড়েছে। আমি নদীর কাছে এগিয়ে গেলাম। টর্চের আলো দিয়ে চারপাশে একবার দেখব বলে পিছনের দিকে টর্চটা ঘুরিয়ে চেয়েই দেখলাম অমনি পেছন দিক থেকে একটা পায়ের খচখচ শব্দ পেলাম। কে কে ওখানে? মুখ থেকে বেরোলো ঠিকই শব্দটা, কিন্তু আমি মনে ভয় পাচ্ছিলাম। আর ঠিক তখনই লক্ষ্য করলাম আমার পাশে প্রায় 300 মিটার দূরে ঝোপের আড়াল থেকে কি যেন একটা জল করে উঠল। সাহস করে টর্চটা তুলে দেখতে যাব, তার আগেই সামনে ভেতরে এলো কটকটে হালকা হলুদ আর সবুজ রঙের মিশ্রিত দুটো চোখ। জাগুয়ার। আমি ভয় পেলাম, আমার হাত পা অল্প কাঁপতে লাগলো। ভয় পেলাম জাগুয়ারের চোখ দেখে নয়, বরং ওকে যদি কোনোভাবে আঘাত করতে হয়
তাহলে এখানে গুলি বা ছোঁড়া নিয়ে হাতাহাতির শব্দ গিয়ে পৌঁছতে পারে আরও পশু পাখির কানে, এবং অবশ্যই যদি গুলি চালাতে হয় তাহলে সেই শব্দ আমার সতীর্থদের কানে গিয়ে পৌঁছাবে। জাগুয়ার এই আমাজনের জঙ্গলের সব থেকে কমন একটা পশু। জাগুয়ারের চেহারার কথা বর্ণনা করলে খুব সহজ করে বলা যেতে পারে যে একটা বাঘ আর চিতার মিলিত রূপ। বাঘের মতো তার চেহারা, আর আকারে হায়নার মতো। গায়ে চিতার মতোই একটু বড় ছোপ ছোপ কালো বাদামি মিশ্রিত দাগ, তবে চিতার মতোই ভীষণ জোরে দৌড়তে পারে, আর অবশ্যই শিকার করতে সে ভীষণভাবে সক্ষম। আমি তাই খুব সাবধানে চুপ করে দাঁড়িয়ে গেলাম আর আমার টর্চের আলোটা নিভিয়ে দিলাম। তারপর লক্ষ্য করলাম ওই কটা কটা চোখ দুটো আমার দিকে কেমন যেন একটু একটু করে এগিয়ে আসছে। আমি তত থমকে দাঁড়িয়ে আছি, আমার নিঃশ্বাসের শব্দটাও যেন অনেক জোর। জাগুয়ারের চোখ দুটো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে, আর তখনই শুনতে পেলাম তার মুখের শব্দ। আর সেটা শোনা মাত্রই আমার এক প্রকার চোখ খুলে গেল। আমি বড় বড় চোখ খুলে বেল্টের কাছ থেকে পিস্তলটা হাতে নিলাম। তারপর ওই জল জল করতে থাকা চোখ দুটোর দিকে সোজা তাক করলাম। গড় গড় শব্দ করে জাগুয়ার যেন আমার দিকে আরো এগিয়ে আসছে। আর ঠিক সেই সময় আমি আমার পিস্তলের ট্রিগারে আঙুল দিলাম। চারিদিকে এতটাই নিস্তব্ধ যে ট্রিগারের আওয়াজ আর জাগুয়ারের মুখের গড় গড় শব্দটাই যেন এখানে একমাত্র নাটকীয় মঞ্চ। এরপর সেই মুহূর্তটা এলো যখন জাগুয়ার আমার ভীষণ কাছাকাছি চলে এসেছে। প্রায় 50 মিটারের মতো দূরত্ব আমাদের। আমি তার ঘ্রাণ অনুভব করতে পারছিলাম। আমার পিস্তলের নাক বরাবর রয়েছে সে। এই সেই সন্ধিক্ষণ যখন আমি আমার এক হাতে পিস্তল ধরে আছি, আরেক হাত জাগুয়ারের চোখে তাক করে টর্চ লাগানো। হৃদস্পন্দন যেন আরো কয়েকশো মিনিট গতিবেগ বাড়িয়ে তুলেছে। আমার কাঁপা কাঁপা হাতে আমি টর্চটা তুললাম আর সুইচ অন করে জাগুয়ারের চোখের দিকে তাক করতেই সে চিৎকার করে আমার দিকে লাফিয়ে আসে, আর তখনই আমি মাটিতে পড়ে যাই চোখ বুজে। কিন্তু কিন্তু এ কি, জাগুয়ার আমার গায়ের ওপর তো পড়েনি, তাহলে আওয়াজ আসছে কোত্থেকে? আমি টর্চটা নিয়ে পাশে তাক করে দেখি জাগুয়ার এক পাশে ছটফট করছে, আরেক পাশে ওয়াটসন। ওয়াটসন এখানে কি করছে? আমি তড়িঘড়ি ছুটে গেলাম ওর কাছে। ওয়াটসনের অবস্থা কাহিল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম ও ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি 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 ঠিক আছি। ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, সাবধানে। উফ, আহ, দেখি হাতটা। এ কি? এ তো আঁচড়ের দাগ। হ্যাঁ, ওই মোড়াটা দিয়ে ওকে আঘাত করতে গিয়ে কিছু আছে তোমার কাছে লাগানোর মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, আমি দেখছি। আমার কাছে হয়তো কিছু মলম আছে। হ্যাঁ, দেখো দেখো। এই যে পেয়েছি, দেখি, হাতটা দাও দাও। আস্তে আস্তে। ও বাবা গো। একটু লাগবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে কি করছো? এই প্রশ্নটা তো আমিও তোমাকে করতে পারি। তুমি এখানে এত রাতে কি করছো? আমি যাকে ছাড়ো, আমাকে এইভাবে বাঁচালে তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। আমি কোনোদিনও ভুলবো না এটা। না অ্যাবি, না। আমি তোমাকে জ্যাগুয়ারের থেকে বাঁচাইনি, বরং জ্যাগুয়ারকে তোমার থেকে বাঁচিয়েছি। হ্যাঁ, সেই গুলি চালিয়ে যদি ওকে মারতে হতো তাহলে সবাই জেনে যেত অ্যাবি। কি জেনে যেত? কেন? তুমি আর আমি যেটার জন্য এসছি সেটা হয়তো জানাজানি হয়ে যেত, তাই বাধ্য হয়ে আমাকেই জ্যাগুয়ারের ওপর ঝাঁপিয়ে পড়তে হলো। আমি একটু কৌতূহলের সুরে বললাম, তুমি আর আমি কিসের জন্য এসেছি? কেন? তরল সোনা, তুমি ওটার জন্যই তো এসছো। আমি চমকে উঠলাম। ওয়াটসন এই কথা কিভাবে জানল? তরল সোনা? আমার কাছে লুকিয়ে লাভ নেই অ্যাবি, আমি জানি কিন্তু সবই। মনে মনে ভাবলাম, না, আর লুকিয়ে রাখা যাবে না। ওয়াটসন বুঝেই গেছে, আর নিজেকে নিজেই মিথ্যে বলে লাভ নেই।
তাই বললাম, দেখো ওয়াটসন, আমি তোমার থেকে কিচ্ছু লুকোচ্ছি না। আসলেই তখন এলিজা কথাটা তুলল, তাই আর কি। মনের মধ্যে একটা সংশয় জেগে উঠল, তাই চলে এলাম। হ্যাঁ, সেই তো বলছি, সংশয়ের জায়গাটাই স্বাভাবিক। আমার মনেও জেগেছিল, তবে তোমার থেকে অনেক আগেই। আগেই? কত আগে? এই 10-15 হবে। আসলে এই রিসার্চ করতে আসা, শুধু একটা প্রজেক্টের জন্য আসা, এই ব্যাপারটা আমার খুবই বোরিং লাগে। তাই ওই আশেপাশের আরও রিসার্চ করতে গিয়ে জানলাম যে এখানে তরল সোনাটা বেশি দামি, বুঝলে? এমনি গোল্ড মাইনিং যে হয় সেটা যতটা দামি, তার চেয়ে তরল সোনা অনেক বেশি পিওর। ওটাই আমার চাই। কিন্তু তুমি সেটা নিয়ে করবেটা কি? কি আর করব? বিক্রি করব। দেখো অ্যাবি, ক্যাপ্টেনের সাথে একটা ভালো ডিল হয়েছে। মোটামুটি একটা পরিমাণে পেলেও, কি বলো, হাত মেলাবে আমার সাথে? ভালো পার্সেন্ট শেয়ার পাবে। কিন্তু এটা তো ইল্লিগাল। আরে রাখো তো তোমার লিগাল ইলিগাল, এখানে কেউ জানতে পারবে না। আর ক্যাপ্টেনের সোর্স আছে চারদিকে, কোনো অসুবিধা হবে না। আমরা নিয়ে যাব, ক্যাপ্টেনের হাতে তুলে দেব, আর তারপর ভালো পার্সেন্ট শেয়ার পাবো। তোমার জন্য কিন্তু এটা বেশি লাভ হবে অ্যাবি। ওয়াটসনের কথা শুনে যা বুঝলাম, সেখানে আমার পিছিয়ে আসার কোনো প্রসঙ্গ নেই। তাই ওর প্রস্তাবে আমি রাজি হলাম। ঠিক আছে, আমি রাজি। গুড। কিন্তু এখানে এই নদীতে কিছু দেখতে পেলাম না। পাবো না এখানে। তাহলে? আমাদের আরও নর্থের দিকে যেতে হবে। এমনিতেও আমরা নর্থের দিকেই তো যাব। কাল পরশু 2 দিন আমরা হাঁটব, আর তারপর আশা করছি পুমার দেখা পেয়ে যাব। নর্থের দিকেই জঙ্গলের ভেতরে পাহাড় থেকে নেমে আসা কোনো ঝর্ণার মধ্যেই পাহাড়ের গা বেয়ে নেমে আসে তরল সোনা। ওটাই আমাদের লক্ষ্য। এই ব্যাপারে আর কে কে জানে? কেউ না, তুমি আর আমি। ডেভিড? না, এ বিষয়ে ও কিছুই জানে না, আর ওর না জানাই ভালো। ওর গায়ে শক্তি আছে, মগজে নেই। বেশ, তাহলে এখন ফিরে যাওয়া যাক। হ্যাঁ, চলো যাওয়া যাক। আমরা ফিরে এলাম। ডেভিড গভীর ঘুমে ঘুমাচ্ছিল। আমরা দুজনে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন খুব ভোরে আমরা সকালে ঘুম থেকে উঠে পড়ি। নিজেদের মতো ফ্রেশ হয়ে তাঁবু গুটিয়ে আমরা তৈরি হয়ে নিই একে একে। ওকে, সো বন্ধুগণ, আমরা আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করব। তোমরা নিশ্চয়ই জানো যে আগামী 2 দিন আমাদের হাঁটতে হবে টানা। রাতে খুব অল্পই আমরা রেস্ট করব এবং তারপর এগিয়ে যাব আবার। আমাদের লক্ষ্য নর্থের দিকে যাওয়া, কারণ ওই দিকেই আছে ব্ল্যাক পুমা। সো তোমরা তৈরি তো? ওয়াটসন আমার দিকে আর চোখে দেখে আলতো হাসে। এরপর ডেভিড বলে, বেশ, তাহলে চলো। আমাদের যাত্রা শুরু হলো। দুর্গম হাঁটা পথ জঙ্গলের ভেতর দিয়ে। অ্যামাজন জঙ্গলের প্রতিটা ইঞ্চিতেই যেন রহস্য লুকিয়ে আছে। সব কিছুতেই আছে ইতিহাস। পথে যেতে যেতে নানা রকমের পশু, পাখি, উদ্ভিদ আমাদের চোখে পড়ে। তাদের মধ্যেই উল্লেখযোগ্য কিছু আমি দ্বিতীয় দিনের শেষে আমার ডায়েরিতে লিখে রেখেছি। প্রথমেই দেখেছিলাম মাইগ্যালোমফি নামক মাকড়সা। কালো ও নীলাভ রঙের এই মাকড়সা বেশ বিষধর। আর বিষধরের মধ্যেই পেয়েছিলাম নীল রঙের বিষধর ব্যাঙ, আরও নানা অজানা উদ্ভিদ। এর পরের দিনও আমরা হেঁটে এগিয়ে গেলাম আরও উত্তরের দিকে। দ্বিতীয় দিনে হাওলার মাংকি, বুলেট পিঁপড়ে সহ আরও নানা পশু পাখি দেখলাম। আমাদের যাত্রা অনেকটাই এগিয়ে এসেছে। তৃতীয় দিনে এসে আমরা আবার তাঁবু টাঙানোর সিদ্ধান্ত নিলাম। ওই দিন আমরা আমাদের বিভিন্ন রিসার্চের যন্ত্রপাতি এবং আরও নানা সব জিনিস সাজিয়ে রেখে নিয়েছিলাম। এক কথায় যাকে বলে ফাঁদ পেতে রেখেছিলাম ব্ল্যাক পুমার জন্য। আমাদের উদ্দেশ্য কোনো পুমাকে মারা বা আটক করে নিয়ে যাওয়া নয়, বরং তাদের ধরে কিছু সময়ের জন্য অজ্ঞান করে তার থেকে কিছু স্যাম্পেল কালেক্ট করা। এই সব কিছুর জন্য আমরা পর্যাপ্ত ট্রেনিং পেয়েছি। তাই সব কিছুর জন্য আমরা নিজেদের তৈরি করেই মাঠে নেমেছি। চতুর্থ দিনে আমাদের সকাল থেকে ফাঁদ পাতা ছিল। এবার শুধু অপেক্ষা পুমার আশা। এত কষ্ট করে ফাঁদ তো পেতেছি, আসবে তো পুমা? আমিও কিন্তু এই ভয়টাই পাচ্ছি। আমি কিন্তু শিওর যে আমরা আজই তার দেখা পাবো। কি করে বলো তো? এই যে একটা গোটা দিন আমরা এখানে আছি,
এটার খবর কিন্তু ওদের কাছে ঠিকই যাবে। অ্যামাজনে পুমার দেখা পাওয়া বিরল হতে পারে, কিন্তু ওদের এলাকায় থাকবো, খাবো, আর ওরা একবারও খতিয়ে দেখবে না, তা কি হয়? কিন্তু অ্যাবি, আমরা যদি আজই ওর দেখা পেয়ে যাই, তাহলে কাল আমাদের একটা দিন অপেক্ষা করতে হবে আবার। কেন? হেলিকপ্টার তো আমাদের পরশু নিতে আসবে, তাহলে কাল আমরা কি করব? কাল আমাদের আরও কাজ আছে, মানে আমার আর অ্যাবির। ওয়াটসনের কথা শুনে আমিও একটু অস্বস্তিতে পড়লাম। হঠাৎ এমন করে বলে ফেলল, ও কি সবাইকে জানিয়ে দিতে চায়? আমি কোনো কথা বললাম না। জুলিওকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, কি কাজ আছে তোমাদের? সেটা দেখতেই পাবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। আর কোনো কথা উঠল না। আমরা ফাঁদ পেতে অপেক্ষা শুরু করলাম। কিছুক্ষণ পর হঠাৎ একটা পায়ের খচখচ শব্দ পেলাম। শুনতে পেলে তোমরা? হ্যাঁ, শুনতে পেয়েছি। চুপ করে নিজেদের পজিশন নিয়ে নাও। যাও যাও। ফাঁদে যাতে পুমা পড়ে যায় তার জন্য নিজেদের পজিশন বুঝে দাঁড়িয়ে গেলাম 5 জন 5 দিকে। আর ঠিক কিছু সেকেন্ডের মধ্যেই এক পা করে জঙ্গলের ভেতর থেকে এসে আমাদের মাঝে গড়গড় শব্দ করে উপস্থিত হল কালো কুচকুচে লোমশ চেহারা, সবুজ তীক্ষ্ণ কটকটে চোখ, আর রাজকীয় চেহারার আমাজন রেন ফরেস্টে ব্ল্যাক পুমা। আমাদের পাতা ফাঁদে খুব কাছাকাছি সে এসে গেছে, আর মোটে কয়েক মিটার দূর। এদিক ওদিক চোখ ঘুরিয়ে সে দেখল, হয়তো খুঁজতে চাইছিল মানুষের অস্তিত্ব। আমরা বুঝলাম, একে অপরের দিকে চোখাচোখি করলাম এবং ডেভিডের নির্দেশের অপেক্ষা করলাম। হ্যাঁ, এইবার সে এসেছে আমাদের ফাঁদের উপর। আমরা সবাই ডেভিডের চোখের দিকে তাকালাম। ডেভিড হাত দেখিয়ে আমাদের অ্যাকশন নেওয়ার ইশারা দিলেন, আর ঠিক সব দিক থেকে দড়িতে একসাথে টান। ফাঁদে পড়েছে পুমা। অ্যামাজন অরণ্যে আমাদের পাতা ফাঁদে পড়েছে অ্যামাজনের রাজকীয় ব্ল্যাক পুমা। জালে জড়িয়ে ছটফট আর নিজের গর্জন বের করতে থাকা ব্ল্যাক পুমাকে শান্ত করার জন্য ডেভিড তাকে ধরে, আর জলির সাথে সাথে তার লেজের কাছে ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপরেই ধীরে ধীরে সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং আমরা ওকে নিচে নামিয়ে আনি। আমাদের উদ্দেশ্য ওকে আটক করে ওর ক্ষতি করা নয়। আমাদের কাজের স্যাম্পেল আমরা পেয়ে গেলেই ওকে ছেড়ে দেব। কাজ করতে করতে আমাদের দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এমন সময় জুলি আমার কাছে এসে ফিসফিস করে বলল, ওয়াটসনের সাথে কি কাজ আছে তোমার? তোমাকে কিন্তু আমি আগেই সাবধান করেছিলাম অ্যাবি। জুলি, আমি কোনো রকম খারাপ কাজের সাথে জড়িত নই, তুমি ভুল ভেবো না। আসলে এটাও একটা খোঁজ, বুঝলে? খোঁজ? কি রকম খোঁজ? হ্যাঁ, গুপ্তধনের খোঁজ। কি গুপ্তধন? তুমি কিসের কথা বলছো? শোনো, কাউকে বলো না। এলিজা যদিও সন্দেহ করে ফেলেছে, তবুও তোমাকে বলাই যায়। ডেভিডকে কিছু বলো না। আমি কেন ডেভিডকে বলতে যাব? আচ্ছা বলছি, শোনো, আমি আর ওয়াটসন আজ আরও নর্থের দিকে যাব। আজ? কেন? আমাদের কাছে কিছু সোর্স আছে। নর্থের দিকে পাহাড়ের গা বেয়ে যেই ঝর্ণা নামছে, সেখানে হলুদ যে জল, সেটা নাকি তরল সোনা। তরল সোনা? বলো কি? হ্যাঁ, ঠিকই বলেছি। তাহলে বলো, এটা কি একটা খোঁজ নয়? অ্যাডভেঞ্চার। কিন্তু কিন্তু কি? নর্থের দিকে কতটা রিস্ক আছে জানা আছে নিশ্চয়ই। আমাদের হেলিকপ্টার কিন্তু ওদিকে আসবে না। চিন্তা করো না, আমরা পৌঁছে যাব ঠিক। জুলিকে যখন এই কথা বলেছিলাম, তখন আমার কোনো ধারণা ছিল না যে ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা দুপুর গড়িয়ে যাওয়ার পর ঠিক করলাম রওনা দেব। পুমাকে আমরা জাল ছেড়ে বের করে রিলিজ করে রেখে দিয়েছি। ঘণ্টাখানেক পরেই ওর জ্ঞান ফিরে আসবে। এরপর ডেভিডকে ওয়াটসন কি বুঝিয়েছে আমার জানা ছিল না, আর এলিজাকে আমি পরেই সব কথা বলে দিই। নর্থের দিকে বেশ অনেকটা পথ যেতে হবে সেই পাহাড় পর্যন্ত, তাই ঠিক করলাম আজ অনেকটা পথ হাঁটব, যতক্ষণ না সবাই হাঁপিয়ে যায়। গাইজ, একটু রেস্ট প্লিজ, আমার কিছু কথা আছে। এখন আবার কি কথা ওয়াটসন? আছে তোমাদের জানা দরকার যে তোমরা কোথায় যাচ্ছ।
কেন ওয়াটসন? সবাই তো জানে কোথায় যাচ্ছে, কি খুঁজতে যাচ্ছে। হ্যাঁ, তবে আমাদের আরও একটা কথা জানা নেই। ও ওয়াটসন প্লিজ, তুমি এখন হেয়ালি করে কথা বলার সময় পেলে? এলিসা, আমি চাই না তোমরা পরে আমাকে কোনোভাবে দোষ দাও। দোষ মানে কেন? তোমাদের জানার দরকার যে তোমরা সবাই যেই জায়গায় যাচ্ছ সেখানে কিন্তু পদে পদে বিপদটাই বেশি। আর সবচেয়ে বড় বিপদ কি কি বিপদ? চুপ করে থেকো না ওয়াটসন। ওয়াটসন প্লিজ, নাটক না করে তাড়াতাড়ি বলো। এলিসা, আমি নাটক করছি না, শুধু ভাবছি আর কি। এত ভাবার কি আছে? যা বলবে ভেবেছ সেটাই বলো। আর একবার যখন বলেছ তখন তো বলতেই হবে। ওয়াটসন প্লিজ বলো, কোন বিপদের কথা বলছো তুমি? ওই পাহাড়ের গোটা অঞ্চল জুড়েই অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর বাস। কি? হ্যাঁ, দ্য গ্রেট অ্যানাকন্ডা। আমাদের সবার চোখ কপালে উঠে গেল। অ্যানাকন্ডা? সত্যি তো, নর্থের ওই পাহাড়ি এলাকাতেই তো অ্যানাকন্ডার বাস, সাথে আরো নানান সাপ। আর আমরা সেই অঞ্চল থেকে খুব বেশি দূরেও নেই। এখন আর পিছিয়ে যাওয়ারও কোনো উপায় নেই। তার মানে ও ওয়াটসন, তুমি তুমি কেন এই কথাটা আমাদের আগে বললে না? এখন এখন তো আর ফিরে যাওয়ার কোনো উপায়ও নেই আমাদের। আই এম সরি এলিসা, আমি তোমাদের থেকে লুকোতে চাইনি। লুকাতে চাইনি তো এখন কেন এই কথা বলছো? গড ড্যামড! ডেভিড ছুটে এসে ওয়াটসনের কলার ধরে এই কথা বলে। আমি এগিয়ে গিয়ে ওকে ছাড়ানোর চেষ্টা করলাম, ও একটা বিশ্বাসঘাতক অ্যাবি। কিন্তু আমাদের কাছে এখন কোনো উপায় নেই। আমরা তো এই এলাকার কাছেই আছি, আর আমাদের হেলিকপ্টারের দিকে যেতে হলেও তো আমাদের ওই রাস্তা দিয়েই এখন যেতে হবে। ওয়াটসন, এই যে তুমি সামান্য করা টাকার জন্য আমাদের ঠকালে, ভোগ করতে পারবে তো? তুমি একটুও শুধরাওনি ওয়াটসন। এলিসা, ওকে গাইজ, আমাদের হাতে এখন কোনো উপায় নেই, তাই আর বেশি কথা বাড়ানোর কোনো মানে হয় না। আমার মনে হয় আমাদের আজকের মতো এখানেই অপেক্ষা করা উচিত। অন্ধকার হয়ে আসছে, কাল ভোরে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব আবার। আর সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা তা জেনে গেছি, তাই আর ভয় পেলে চলবে না। এখান থেকে হয় আমরা জীবিত বেরোবো সবাই, নয়তো এই অ্যামাজনের জঙ্গলের পাতা ফাঁদেই আমাদের ধরা দিতে হবে। সেদিন রাতে কারোরই চোখে খুব একটা ঘুম এলো না। আমিও প্রায় জেগে কাটালাম। অল্প একটু চোখ লেগেছিল, কিন্তু বারবার খচখচ শব্দতে ঘুম ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি এলো কোনো 20 ফুট বা তার থেকে বেশি লম্বা একটা সাপ। যাই হোক, এরপর আমরা শেষ দিন ভোরবেলা রওনা দিলাম আবার। সবাই মোটামুটি চুপচাপ। সবার মনের ভেতরই একটা ভয় কাজ করছে। এই ভয়টা পাওয়া খুবই স্বাভাবিক, কিন্তু ওয়াটসনকে যেন আজ একটু বেশিই চুপচাপ লাগছে। আমি যে ওয়াটসনের সাথে সেদিন রাতে কথা বলেছিলাম, তার চোখে মুখে কথায় একটা চতুর ভাব ছিল। আজ সেটা একেবারেই নেই। কেন নেই আমি জানি না, তবে আমি মনে মনে এখনো চাই যাতে অল্প হলেও তরল সোনার সন্ধান আমরা পাই। তারপর যা হবে হবে। অন্তত একবার চোখের দেখা দেখতে চাই। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা জলের শব্দ পেতে শুরু করলাম। শুনতে পেলি? আমরা মনে হয় আমরা খুব কাছেই এসে গেছি, বুঝলে? এখানে কিন্তু আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। সবাই দেখে শুনে হাঁটো। চলো, ওই দিক থেকেই তো আসছে মনে হয়। ওয়াটসন, কি হলো এলিজা? অ্যাবি, ওয়াটসন কোথায় গেল? পিছনেই তো ছিল, কোথাও দাঁড়িয়ে গেল না তো? দাঁড়ালে তো বলতো। ওয়াটসন, ওয়াটসন, আশ্চর্য, ওয়াটসন গেল কোথায়? ওয়াটসন, ওয়াটসন! কোথাও তো দেখতে পাচ্ছি না। হঠাৎ কেমন যেন একটা আর্তনাদের আওয়াজ পেলাম আমি। এই, এক মিনিট, কিছু একটা শুনলাম মনে হলো। শব্দটা ধীরে ধীরে যেন আরো স্পষ্ট হচ্ছে। ওয়াটসন, কিছু একটা শুনলাম মনে হলো। চুপ চুপ চুপ। ওয়াটসন প্লিজ। ওয়াটসন! সামনে দেখতে পাচ্ছি পাহাড়,
ঝর্ণা থেকে নেমে আসা জল একটু একটু করে পায়ের কাছে আসছে। ওই তো, ওইদিকে ওয়াটসন। কিন্তু কিন্তু এ কি? ওয়াটসন, ও মাই গড! আমরা দেখলাম একটা প্রায় 20 থেকে 25 ফুট লম্বা কালো মোটা খোলস দেওয়া অ্যানাকন্ডা সাপ ধীরে ধীরে জড়িয়ে ধরছে ওয়াটসনকে। ওয়াটসন! এলিসা ছুটে ওয়াটসনের কাছে যাওয়ার চেষ্টা করে। আমরা 3 জন ওকে ধরে আটকে দিই। ওয়াটসন! এলিসা, তোমরা চলে যাও। এলিসা, তোমরা চলে যাও, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। আমরা চলে গেলে তোমার কি হবে ওয়াটসন? তোমাদের এখান থেকে জীবিত বেরানোর জন্য অ্যামাজন জঙ্গলের পাতা ফাঁদে আমাকে পড়তেই হতো অ্যাবি। ভুলে গেলে কি বলেছিলাম তোমাকে? যাও যাও যাও, চলে যাও এখান থেকে। ওয়াটসনের শরীরটাকে অ্যানাকন্ডা যেন আরও চেপে জড়িয়ে ধরছে। তার কথাও অস্পষ্ট হয়ে আসছে। ওদিকে এলিসা সমানে কান্নার সুরে চিৎকার করছে। ওয়াটসন, প্লিজ! আই এম সরি এলিসা, তোমরা যাও, হেলিপ্যাডের দিকে যাও, তাড়াতাড়ি যাও। এখানে একটা নয়, অনেক অ্যানাকন্ডা আছে। প্লিজ যাও, প্লিজ প্লিজ চলে যাও। ওয়াটসন ঠিক বলছে, আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাদের যেতে হবে। এখানে আরো সাপ আসার আগে আমাদের যেতে হবে ঝর্ণার কাছে। চলো সবাই। চলো সবাই, চলো সবাই। কিন্তু কিন্তু ওয়াটসন। অল দ্য বেস্ট গাইস। এলিসা, এলিসা, ওয়াটসন, প্লিজ! আই লাভ ইউ এলিসা, আই লাভ। I love you, Watson. I love you. আমার এই 30 বছরের জীবনে আমি এমন দৃশ্য আগে কোনো দিন দেখিনি। এত ঝগড়া, মান, অভিমান, বিচ্ছেদের পরেও মনের ভেতরে ছিল ভালোবাসা। তাই ভালোবাসার মানুষটা যতই খারাপ হোক, যতই তার থেকে সরে যাক, তার মৃত্যুর সময় তাকে ভালোবাসার কথা বলা, তাকে ভালোবাসি বলে মৃত্যুকে বরণ করা কোনো আশীর্বাদের এবং শাস্তির চেয়ে কম নয়। ওয়াটসন হাসি মুখে মৃত্যুকে জড়িয়ে ধরল। এলিজাকে ধরে জুলি আর আমি এগিয়ে আসছিলাম, এমন সময় হঠাৎ শুনলাম গুলির আওয়াজ। ডেভিড, কি করছো তুমি? ডেভিড অ্যানাকন্ডার মাথার কাছে গুলি চালাল। ওয়াটসন ইতিমধ্যেই তার নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে এবং ডেভিডের এই বোকামোতে ওয়াটসনের প্রাণ বাঁচানো তো দূর, বরং সাপ তো মরলই না, সাথে সাথে যেই ভয়টার জন্য ওয়াটসন নিজের প্রাণ দিয়ে আমাদের বাঁচালো, সেই ভয়টাই সত্যি হলো। গুলির আওয়াজ আশেপাশের আরো সাপেরা আর জন্তুরা সজাগ হয়ে উঠেছে। আমাদের দিকে যেন এক প্রকার ধেয়ে আসবে তারা। দাঁড়িয়ে থেকো না ডেভিড, তাড়াতাড়ি চলো। ছোট, সবাই মিলে ছুটতে শুরু করলাম। ঝর্ণার কাছে যেতে হবে যে করে হোক, আর পারছি না। আমরা প্রায় মিনিট 15 টানা ছুটেছি। হেলিপ্যাডের দিকে, কাছের ঝর্ণাতে যেতেই হবে আমার। হাঁপিয়ে গেছি। দাঁড়ালে হবে না, জুলি চলো। আমরা আরো মিনিট 10 ছোটার পর অবশেষে এলাম ঝর্ণার কাছে। এই তো সেই পাহাড়, আর পাহাড় থেকে নেমে আসা জল। এটা কি সত্যি তরল সোনা? আসো, হাত দিয়ে দেখি। আমি এগিয়ে গেলাম জলের কাছে। ওখান থেকে হবে না অ্যাবি, তুমি বরং উপরে উঠে যাও। হ্যাঁ, উপরে উঠেই দেখব। ধীরে ধীরে পাথরের ওপর বেয়ে বেয়ে উঠলাম চূড়ায়। ওরা নিচে ছিল। আমার আনা পাত্র নিয়ে আমি কাছ থেকে জলটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই সোনার তরলের সোনা। আমি আর খুশির ঠিকানা পাচ্ছি না। পাত্রে ভরে নিলাম কিছুটা, আর তারপর আমি ওপর থেকে চিৎকার করে ওদের ডেকে বললাম। সবাই দেখল। এ কি? নিচে সবাই পড়ে আছে। অ্যানাকন্ডা ডেভিডের শরীরটা ধীরে ধীরে গিলে খাচ্ছে। জুলি আর এলিজা জলের ওপর পড়ে আছে, তাদের জড়িয়ে আছে আরো একটা সাপ। তারপর চারিদিকে তাকিয়ে দেখলাম অনেক ধরনের সাপ জড়ো হয়েছে সেখানে। আর আমি দাঁড়িয়ে নিরাপদ পাহাড়ে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এরপর কখন যে জ্ঞান হারিয়েছিলাম জানি না। যখন চোখ খোলে তখন ওই পাহাড়ে ব্যাগ থেকে কিছু জিনিস বের করে পাহাড়ের ওপরই আগুন জ্বালিয়েছিলাম সেদিন। সেই দেখেই
হেলিকপ্টার বুঝেছিল আমার অবস্থান। অ্যামাজনের জঙ্গল থেকে 5 জনে গিয়ে আমার এই একা ফিরে আসার ঘটনা আমাকে দীর্ঘ 3 মাস ঘরবন্দি রেখেছিল। সুস্থ হওয়ার পরে আমি তরল সোনার কথা বলি আমার ক্যাপ্টেনকে, কিন্তু তার একমাত্র অবস্থান আমি গোপন রেখেছি। অ্যামাজন জঙ্গলের ওই জায়গায় সন্ধান মানব জীবনে না আসাই ভালো বলে আমার মনে হয়। আর তাই সেই জায়গার নাম উল্লেখ না করেই আমার এই অভিজ্ঞতা লিখে প্রকাশ করলাম। নাম দিলাম অ্যামাজন অরণ্যের ফাঁদে। শেষ হলো আমাদের আজকের গল্প অ্যামাজন অরণ্যের ফাঁদে। গল্পকার শ্রীতান, ডেভিড দীপ, ওয়াটসন সৌরভ, জুলি দেবস্মিতা, এলিজা ঐন্দ্রিলা, ক্যাপ্টেন রাহুল, আবির এবং গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রীতানকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।